ছিল যে আপনারা দ্রুত যে সংস্কারগুলো চাচ্ছেন সেই সংস্কারগুলা দ্রুত হয়ে যাওয়ার কথা। এখানে তো কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়। প্রতিবন্ধকতা ছিল। তো সেই একটা বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এসএফটিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে লায়লা কনভেনশন নিবেদিত, আজকের অনুষ্ঠানের আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, ওনার পরিচয়টা আপনাদেরকে জানিয়ে দিই। যেহেতু জনতার জিজ্ঞাসার অনুষ্ঠান, আমরা প্রতিবারের মতোই এক একজন রাজনীতিবিদকে এখানে আমরা আমন্ত্রণ করি। আজও ঠিক তার ব্যত্যয় ঘটেনি। আজকেও আরেকজন রাজনৈতিক নেতাকে আমরা এখানে উপস্থিত করেছি। তো ওনার সাথে একটু পরিচয় করিয়ে দিই। যিনি হলেন জুলাই আন্দোলনের একেবারেই সম্মুখের যোদ্ধা, যিনি নিজের জীবনকে বাজি করে যে ফ্যাসিস্টকে দূর করার জন্য, ফ্যাসিস্টের বিরুদ্ধে যে আন্দোলনে নিজেকে সম্পূর্ণভাবে বিলিয়ে দিয়েছেন, তিনি আলমডাঙ্গার কৃতি সন্তান এবং কেন্দ্রীয় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ফারুক হাসান। তো ফারুক হাসান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আজকে আপনি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। আর আপনি নিশ্চয়ই এর আগে জেনেছেন যে আজকের অনুষ্ঠানটা হলো যে জনতার জিজ্ঞাসা। যেহেতু আসলে আমরা নানা জনগণের সাথে কথা বলার পর জনগণের অনেক জিজ্ঞাসা থাকে রাজনীতিবিদদের কাছে, সেটা সরাসরি আসলে আপনাদের সাথে তাদের বলা সম্ভব হয় না। তো আমরা যেগুলো আসলে জরিপ করি বা কথা বলি, সেই কথাগুলো কিন্তু আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিই। তো সেই ক্ষেত্রে আজকে সেই ধারাবাহিকতায় আপনি এখানে উপস্থিত হয়েছেন। তো আপনার কাছে আসলে যে জিনিসটা জানতে চাইব, যেহেতু একেবারে ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, তো সেই সময়ে আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামাতের সাথে জোট করেছে ইতিমধ্যেই। তো আসলে এই জামাতের সাথে আপনাদের যে ঐক্যমত হওয়ার জায়গাটা, এটার আসলে ব্যাখ্যা করবেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমাদের প্রথমত যেটা ছিল তিনটা উদ্দেশ্যকে নিয়ে। একটা হচ্ছে সামগ্রিক সংস্কারের ভ্যানগার্ড হিসেবে এই জোট কাজ করবে। দ্বিতীয় হচ্ছে আমাদের যেই দীর্ঘ 16 বছরের গুম খুন সহ আমাদের জুলাই গণঅভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিষয়ে এই জোট কাজ করবে। আর হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করবো। আচ্ছা, এখন এই তিনটা যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, এখানে জামাতের সাথে আমাদের এই জামাত সহ 8 দলীয় জোটের সাথে আমাদের এই ঐক্যমত হয়েছে যে আমরা এই তিনটা লক্ষ্যকে আমাদের নিজেদের লক্ষ্য হিসেবে মেনে একটা সামগ্রিক একটা বৃহত্তর একটা রূপ আমরা দিতে পারি। আচ্ছা, তারই ধারাবাহিকতায় আমরা সবাই একত্রিত হয়েছি, হওয়ার পরে একটা নির্বাচনী জোটের মাধ্যমে এটা সমাপ্তি ঘটেছে বলতে পারেন। আমাদের প্রথম যে লক্ষ্যটা সেটা হচ্ছে সংস্কারের ব্যাপারে কমিটমেন্ট, যেটা যে আমাদের সাংস্কৃতিক যে সংস্কার জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন। এক্ষেত্রে আমাদের সাথে জামাতের আমরা দেখেছিলাম যে দীর্ঘ এই জুলাই সনদের আমাদের যে ঐক্যমত্য কমিশনের আলোচনাগুলোতে আমরা এবং জামাত হচ্ছে একই মেরুদণ্ড অবস্থান নিয়েছিলাম সংস্কারের পক্ষে। আচ্ছা। এরপরে আমরা দেখলাম যে হচ্ছে যখন বিচার প্রক্রিয়া শুরু হলো, যখন গুমের বিচারগুলো শুরু হলো, তখন আমরা আসলে আমাদের এখানকার একটা বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির আসলে এই ব্যাপারে কোনো কমিটমেন্ট দেখি নাই। এরপরে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের অবস্থা তো আসলে ভৌগোলিকভাবে দেখতে গেলে পারে হচ্ছে গাজার মতো। গাজা যেরকম 3 পাশে হচ্ছে ইসরায়েল, এক পাশে সাগর, আমাদের ব্যাপারটা ঠিক একই রকম। এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলার ক্ষেত্রে আমাদের কাছে যেটা মনে হয়েছে, বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাতের পরে, সেটা হচ্ছে আমাদের একটি বৃহত্তর একটা ঐক্য গড়ে তোলা উচিত, যে ঐক্য কাজ করবে বাংলাদেশ পন্থা নিয়ে, বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশের মানুষের পক্ষে। সেই জায়গা থেকে আসলে এই জোটটা আপনি বলতে পারেন, এই জোটটা একটা নির্বাচনী জোট। একই সাথে মানুষের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমার একটি বৃহত্তর দলের পক্ষ থেকে মানুষজনকে অনেকভাবে হয়রানি করা হয়, হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এবং একটা সুষ্ঠু ইলেকশন যেন আমরা বাংলাদেশের মানুষকে, যে ইলেকশন গত 16 বছরে তারা ভোট দিতে পারে নাই, যারা তাদের এই যে যাদের বয়স এখন পর্যন্ত 35 বছর, তারা কখনো কোনোদিন ভোট দিতে পারে নাই, এই মানুষগুলো যেন সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই জন্যই বলতে পারেন যে আমাদের এই জোটের এই ব্যাপারটা আমরা একটা জামাতের সাথে আমরা একটা ঐক্যমতে পৌঁছেছি বলতে পারেন। জামাত সহ এখানে 8টি দল রয়েছেন, সব মিলে এখন এটা 11 দলীয় জোটের দিকে আমরা যাচ্ছি বলতে পারেন। তাহলে সেক্ষেত্রে অন্য কোনো দল না হয়ে জামাতের সাথেই গেলে নীতিগত দিক দিয়ে কি আপনাদের ভিতরে কিছুটা মিল হলেও দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের এই যে তিনটা ইস্যু নিয়ে আমাদের সাথে জামাতের একটা মিল আমরা দেখেছি। সেটা হচ্ছে সংস্কারের পক্ষে যে আমাদের একদম শুরু থেকে অবস্থান নিয়েছিল, যে আমাদের যে
মানে আমাদের যখন জাতীয় ঐকমত্য কমিশনের যে মিটিং গুলোতে আচ্ছা। ওখানে জামাত সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে, বিচারের ক্ষেত্রে জামাতের একটা কমিটমেন্ট আছে। এরপরে হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে আমাদের সাথে আমাদের আসলে মিলিয়ে বলতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জায়গা থেকে আমাদের আসলে জোটটা। তো এই জোটটা কি নির্বাচন পর্যন্তই থাকবে নাকি নির্বাচনের পরবর্তী সময় পর্যন্ত থাকবে? এটা নির্বাচনের পরবর্তী সময় যদি প্রয়োজন হয়, জি জি। এখন নির্বাচনের পরবর্তী সময় যদি প্রয়োজন হয়, যে সেটা কল্যাণে আমরা যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে প্রস্তুত। আমরা একদম মানে আমরা কিছু বিষয় বলি, সেটা হচ্ছে আমরা একদম প্রথম দিন থেকে আমরা কিছু জিনিস বলছিলাম। আচ্ছা। সেটা হচ্ছে যে বিচার সংস্কার, ইলেকশন। আমরা এই জায়গাগুলোতে বিশেষ করে সংস্কারের জায়গাটা হচ্ছে আমাদের সব থেকে বড় কমিটমেন্টের জায়গা। ধরেন এর আগে যখন জুলাই সনদ স্বাক্ষর নিয়ে আমাদের সাথে আমাদের একটা মতবিরোধ তৈরি হয়েছিল বলতে পারেন, তো ওই সময় আমাদের একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছিল, কারণ আমাদের কাছে আমাদের এই কমিটমেন্টটা মূল্য সবচেয়ে বেশি। আচ্ছা। এই কমিটমেন্টের সাথে যারা কমিটেড হবে তাদের সাথে আমাদের একসাথে পথ চলতে আমাদের কোনো প্রকার আপত্তি নেই। আচ্ছা। যদি জামাত এখানে তাদের কমিটমেন্ট সংস্কারের পক্ষে কমিটমেন্ট না রাখতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এই জোট ফাংশন করবে না। আচ্ছা। এখন পর্যন্ত তাদের কমিটমেন্টের আমরা দেখেছি তারা যথেষ্ট বেশি কমিটেড। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। বর্তমানে জোট করে জামাত এনসিপিকে আসলে কতগুলো সিট বরাদ্দ দিচ্ছে? এটা হচ্ছে 30টা আসনের আমাদের একটা সমঝোতা হয়েছে বলতে পারেন বর্তমানে হ্যাঁ। মানে আপনাদের দাবি সেটাকে জামাত মেনে নিয়েছে? আমাদের দাবি ছিল 50টা, আচ্ছা। এখান থেকে আমরা 30টে আর কি এসেছি। জি জি। 30টা আসন এসেছি। তো 30টা সিটে আপনারা যদি নির্বাচন করেন, বাংলাদেশে 30টা সিটে যেহেতু আপনারা তো আসলে জোট করে নির্বাচন করবেন, সেজন্য আপনারা মানে জয়ের আশা করতেই পারেন, অবশ্যই তাই নাকি? হ্যাঁ। তো আমার একটা প্রশ্ন হলো, এটা আমার প্রশ্ন না, এটা অনেকের প্রশ্ন, জনতার প্রশ্ন। সে প্রশ্নটা হচ্ছে যে ছাত্ররা হচ্ছে যে ছাত্র অধিকার নিয়ে তারা কথা বলবে, ছাত্রদের যে গ্রাউন্ড আছে সেই গ্রাউন্ড থেকে তারা তাদের মতো করে কাজ করবে। সেখানে আসলে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে কতটুকু তারা আসলে সফলতা পাবে এবং কেন আসলে রাজনৈতিক দল খুলতে হলো? আসলে এটা শুধু সাধারণ জনগণের না, আমাদের রাজনৈতিক দলগুলো চাই এটা, যে আমরা মানে ধরেন 69 গণঅভ্যুত্থানে ছাত্ররা এসে রক্ত দিয়েছে, 62 সালে রক্ত দিয়েছে, এরপরে সর্বশেষ 90 গণঅভ্যুত্থানে একটা বিশাল রক্ত দিয়েছে। 2007 সালে ছাত্র জনতা মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই সেনা শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান করেছে। এরপরে রাজনৈতিক দলগুলো সেই সুন্দর করে ক্ষমতা হস্তান্তর করে আবার ছাত্ররা ছাত্রদের মতো চাই। এটা আসলে রাজনৈতিক দলগুলো একটা লোভ হয়ে গেছে বলতে পারেন, যে আসবে মানে আপনার হচ্ছে গ্রাম থেকে আসা ছেলেরা আসছে, আসার পরে মোটামুটি রক্ত দিবে, দিয়ে আমাদের যারা এলিট রাজনীতিবিদ যারা আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক, তাদেরকে মন্ত্রী বানাবে, বানানোর পরে আবার তারা ফিরে যাবে, সে হচ্ছে তাদের মানে তাদের যে জায়গা সেখানে ফিরে যাবে। এটা আসলে তাদের একটা বলতে পারেন যে তাদের লোভ এটা। আচ্ছা। তো আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে যে দেখেন জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের পাশাপাশি শ্রমিক জনতা অনেকেই ছিল যারা কোনো রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত না। তো এই মানুষগুলো আসলে ভয় আসলে কে হবে, এটা একটা বিষয়। আর এতগুলো মানুষ এত বছরের যে ফ্যাসিবাদী দুঃশাসন, এখন মানে এর জায়গায় ক্ষমতায় আসবে, আসার পরে হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ব্যবসা চালাবে, এই জন্য আসলে এতগুলো মানুষ মনে নাই। আচ্ছা। আমরা একটা জিনিস চিন্তা করেছিলাম যে সেটা হচ্ছে ফ্যাসিবাদী যে সমাজ কাঠামো, ফ্যাসিবাদী যে সংবিধান, ফ্যাসিবাদী যে আইন ব্যবস্থা, এগুলোর বিলোপ ছাড়া আসলে শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের মাধ্যমে একটা সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক রূপান্তর এটা কখনো সম্ভব না। তো এই লক্ষ্যকে সামনে রেখে আসলে মূলত আমাদের এই রাজনৈতিক পথ চলা বলতে পারে। যেমন ধরেন আমরা প্রথম থেকে বলছিলাম যে আমরা একটা এই ফ্যাসিবাদী কাঠামো ভেঙে দিতে হবে। কিভাবে করতে হবে সেটা হচ্ছে সংবিধান সংস্কার করতে হবে, আইন ব্যবস্থা সংস্কার করতে হবে, পুলিশ সংস্কার করতে হবে, বিচার বিভাগ সংস্কার করতে হবে। এই দাবিগুলো আমাদের ছিল। এখন এই দাবিগুলো কিন্তু আবার 90 যারা ছাত্ররা ছিল, যারা এরশাদের পতন ঘটিয়েছে, তাদেরও ছিল। ওই সময় 27টা সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং তার পরবর্তীতে বিএনপি ক্ষমতা আসছে, একটা সংস্কার প্রস্তাবনা মানে নেই। একটা প্রস্তাবনা আসছে, সেটা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে হচ্ছে প্রাইম মিনিস্টার গভর্নমেন্ট থেকে। তো আমরা আসলে ওই ট্র্যাপে আর পড়তে চাই না। তো সেই ক্ষেত্রে এই যে আপনাদের যে উপদেষ্টা সরকার প্রতিষ্ঠিত হলো এবং এখনো পর্যন্ত তারা দেশ শাসন করে যাচ্ছেন, আপনাদের যে চাওয়াটা ছিল, জুলাইয়ের যে আন্দোলনটা ছিল, সেই জুলাইয়ের চাওয়াটা আসলে কতটুকু পূর্ণ হয়েছে? এখন একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে সরকার যেই আমাদের যে হচ্ছে এখানে যে আমাদের এখানে অন্তর্বর্তীকালীন যে সরকারটা ছিল, সেই সরকারের সংস্কারের জন্য তারা আমাদের অনেকগুলো হচ্ছে সংস্কার কমিশন তৈরি করে দিয়েছেন। এরপরে হচ্ছে তারা মানে প্রায় আমাদের যদি আমি বলি গত 6 মাসে প্রায় 58টা অধ্যাদেশ জারি হয়েছে। আচ্ছা আচ্ছা। যেটা হচ্ছে আমাদের বিভিন্ন সাংবিধানিক এবং আইনি সংস্কারের জন্য আর কি বলতে পারেন। তো তারা এই ক্ষেত্রে তাদের সর্বোচ্চটুকু দিয়েছেন। এখন একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের যদি আমি বলি, সেক্ষেত্রে
মানুষের যে কাঠামো থেকে শুরু করে ক্ষমতার কাঠামো পুরোটা হচ্ছে রাজনীতিবিদদের হাত থাকে, রাজনৈতিক দলগুলোর হাতে থাকে। এখন রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে গত যেই কাজ আসলে 6 মাসে হয়ে যাওয়া সম্ভব, সেই কাজ আসলে 1.5 বছর লাগছে বলতে পারি। রাজনৈতিক দলগুলো যে অসহযোগিতা ছিল, আচ্ছা। বিশেষ করে আমাদের যেখানে যে বৃহত্তর রাজনৈতিক দলটি রয়েছে, আমাদের বিএনপি যেটা ছিল না, যেখানে একটা সরকারকে আপনারা এখান থেকে উৎখাত করলেন, জি। করার পরে আপনারা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখলেন, জি। এবং সাধারণ মানুষও ভেবেছিল যে আপনারা দ্রুত যে সংস্কারগুলো চাচ্ছেন সেই সংস্কারগুলা দ্রুত হয়ে যাওয়ার কথা। এখানে তো কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়। প্রতিবন্ধকতা ছিল। তো সেই একটা বিষয় হচ্ছে যে আপনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো একটা প্রতিষ্ঠান। আপনি বাংলাদেশে যে হচ্ছে প্রায় 48টা নিবন্ধিত রাজনৈতিক দল। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে আপনারা যে পরিবর্তন বা সংস্কার যেটা চেয়েছিলেন আসলে সেটা এখনো পরিপূর্ণ বাস্তবায়ন হয় নাই, বা সেক্ষেত্রে হচ্ছে যে বাস্তবায়ন হওয়ার ক্ষেত্রে ব্যাপক একটা বাধা কি এখনো রয়ে গেছে? এখনো রয়ে গেছে। যেমন ধরেন এখন পর্যন্ত আমাদের যে জুলাই সনদে যে আমাদের যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে গণভোট পরবর্তী সময়ে যেটা হয় সেটা হচ্ছে ধরেন আমরা আসলে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করি না। আমরা রাজনৈতিক দলগুলো বিশ্বাস করি না। এই জন্য আমাদের আসলে নিজেদের রাজনৈতিক দল খোলা লাগছে, খুব সহজভাবে যদি বলি, কারণ এর আগে রাজনৈতিক দলগুলো বারবার আমাদের বিশ্বাস ভঙ্গ করেছে। তাহলে রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের জনগণের প্রয়োজনের স্বার্থে যে সংস্কারগুলো দরকার ছিল, যেগুলো দরকার, সেইটা কি একেবারেই আপনারা পারলেন না শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর কারণে? এটাকে জনসাধারণ মেনে নেবে না? এখানে রাজনৈতিক দলগুলো যদি প্রকৃতপক্ষে তারা বাধাগ্রস্ত করে থাকে সেটাকে আপনাদেরকে বলতে হবে। এখন বাংলাদেশের মানুষের কাছে এটা আসলে কিন্তু পরিষ্কার যে কারা আসলে সংস্কারের পক্ষে শক্তি, কারা আসলে সংস্কারের বিপক্ষে শক্তি, কারা সংস্কারকে চায়, কারা আসলে সংস্কারকে চায় না। একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে আমাদের বিএনপি যে নোট অফ ডিসেন্ট গুলো, একটা ছিল হচ্ছে দুর্নীতি দমন কমিশনের কমিশনার নিয়োগ পোস্ট। এখন দুর্নীতি দমন কমিশনার দলীয় ভাবে কেন নিয়োগ দিতে হবে এটা আমার আসলে বোধগম্য না। আমার কাছে হচ্ছে স্বাধীন একটা দুর্নীতি দমন কমিশন থাকবে, এবং আরো বেশি উচিত সেটা হচ্ছে বিরোধী দল থেকে তখন দুর্নীতি দমন কমিশনার নিয়োগ দেওয়া উচিত, যেন দুর্নীতিগুলো আরো বেশি মাত্রায় তারা ধরতে পারে। কিংবা ধরেন হচ্ছে অডিটর জেনারেল, যে রাষ্ট্রের কেনাকাটার যে ব্যাপারগুলো, এই কেনাকাটার যে অডিট করবে, তাকে কেন রাজনৈতিক দলে হইতে হবে? এটা তো হওয়ার উচিত ছিল না। কিন্তু আমরা দেখলাম যে হচ্ছে নোট অফ ডিসেন্ট রয়েছে একটা বৃহত্তর রাজনৈতিক দলে। এই ব্যাপারগুলো কিন্তু জনগণের কাছে ইতিমধ্যে। তাহলে কি এই পরিবর্তন আনার জন্য রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত কি কিন্তু অতীব প্রয়োজনীয়? যেখানে একটা রাষ্ট্র বডি রয়েছে, তারা তো সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে শুধু রাজনৈতিক দলকে আসলে আমরা যদি ভিন্নভাবে নিই যে একটা রাজনৈতিক দল আমাদেরকে বাধাগ্রস্ত করছে, যেখানে উপদেষ্টা সরকার সর্বেসর্বা। সংস্কার প্রশ্নে একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল হচ্ছে 1 অক্টোবর 2024 সালে। এই সংস্কার কমিশনের মেম্বার হচ্ছে নিবন্ধিত এবং যারা স্টেক হোল্ডার, যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা। এখন পর্যন্ত যেসব যেভাবে ধরা হয় যে হচ্ছে উপদেষ্টা সরকার হচ্ছে সর্বসেবা, ব্যাপারটা এরকম না। এখানে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলো হয়েছিল ঐক্যমত্য কমিশনের মাধ্যমে। ঐক্যমত্য কমিশনের সভাপতি ছিলেন হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা, সেক্রেটারি ছিলেন হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। হ্যাঁ, আর সদস্য ছিল কারা? সদস্য ছিল হচ্ছে নিবন্ধিত এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলো। এটা হচ্ছে একটা ব্যাপার। তো এখন এখানে যে উপদেষ্টা পরিষদ পুরোপুরি ক্ষমতা এক্সারসাইজ করতে পারছে, ব্যাপারটা এরকম না। আচ্ছা আচ্ছা। এখানে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে উপদেষ্টা পরিষদ এই ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে। এবার আসি 5 আগস্টের পরে বাংলাদেশের প্রশাসনিক যে সচিবালয় যে নিয়ন্ত্রণ চলে গেছে বিএনপি। তাহলে আমরা সর্বশেষ ধরে নিতে পারি যে একটা আসলে রাষ্ট্রের পরিবর্তন, সংস্কার যেটাই বলেন না কেন, এটা গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে নির্বাচিত সরকারের মাধ্যমে আসলে সংস্কার বা পরিবর্তন সম্ভব। এটা আমরা তাহলে ধরে নিতে পারি যে সংস্কার তো একটা হচ্ছে চলমান প্রক্রিয়া। সংস্কার চলমান প্রক্রিয়া। আমাদের যেটা চাওয়া ছিল, আমি আবার বলছি, আমাদের যেটা চাওয়া ছিল সেটা হচ্ছে আইনি এবং সাংবিধানিক যে দালিলিক যে সংস্কার, সেই সংস্কার কতটুকু হয়েছে? সেই সংস্কার যদি বলি যে হচ্ছে যদি জুলাই সনদ পাস হয়, আগামী যে গণভোট আছে, এবং পরবর্তী যে রাজনৈতিক সরকার যেটা আসবে সেই সরকার যদি আন্তরিক থাকে তাহলে আমাদের 100% আমরা সেখানে সফল বলতে পারবো। আর যদি হচ্ছে যে সেই সরকার যদি আন্তরিক না থাকে তাহলে আপনাদের জুলাই অভ্যুত্থান এবং 5 আগস্ট পুরোটাই মানুষে বলতে যে চিন্তায় হয়ে গেছে, তাহলে চিন্তায় হয়ে যাবে। তাহলে আমরা ধরে নিতে পারি যে আসলে এই ইলেকশন আসলে এই জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের যে এতগুলো মানুষের চাওয়া, এই চাওয়াটা যে হচ্ছে আমরা একটা সুন্দর দেশ পাবো,
আমরা একটা সুন্দর বিচার একই দিন করব। গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন, এটা আসলে কিভাবে দেখছেন? না, এটাকে অত্যন্ত ভালোভাবে দেখছি। মানে আমাদের আসলে নির্বাচনের ডেট নিয়ে কিংবা গণভোটের ডেট নিয়ে প্রথম দিন থেকে আমাদের কোনো চিন্তা ছিল না। আচ্ছা, আমাদের কথা ছিল যে যদি আইন এবং সাংবিধানিক সংস্কারগুলো এবং জাতীয় ঐক্যমত্য কমিশন, মানে জাতীয় ঐক্যমত্য কমিশনের যদি মেয়াদ না বাড়ানো হতো, তাহলে তো হলো ইলেকশন তো গত আগস্টে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, মানে বিএনপি যদি সংস্কার প্রশ্নে আন্তরিক হতো, জি, যদি বিএনপি এখন যে জিনিসগুলো মানছে এগুলো যদি আবার এক বছর আগে মানতো, তাহলে গত আগস্টে ইলেকশন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, মানে আমাদের কখনোই চাওয়া ছিল না ইলেকশন পেছানো কোনো বুদ্ধিমানের কাজ না। ইলেকশন তো হইতে হবে, একটা অন্তর্বর্তীকালীন সরকার তো আর আজীবন চলতে পারে না, একটা ইলেকশন হইতে হবে। কিন্তু কিন্তু একটা গণতান্ত্রিক রূপান্তর জি, তো শুধুমাত্র হচ্ছে ইলেকশনের মাধ্যমে হয় না, একটা পুরো ফ্যাসিবাদী কাঠামো বিলোপের মাধ্যমে হয়। জি, এবং এই ফ্যাসিবাদী কাঠামো বিলোপের জন্য একটা হচ্ছে সংস্কার, সেটা তো আসলে দরকার। জি। এবং এই জন্য কিন্তু আমরা পুরোটা সময় আসলে এই যে মানে বলা যায় দুই টানাটানিরা হয়েছে আর কি। জি। এখন সর্বশেষ দুই টানাটানি আগামী না, ইলেকশনে সেখানে আমি আমরা আপনাকে রাখতে চাই যে আসলে মোদ্দা কথা হচ্ছে যে সব মিলেই আপনারা যে স্বপ্ন দেখেছিলেন, যে যুদ্ধটা করেছিলেন, সেই যুদ্ধের আসলে সঠিক এখন সফলতার প্রান্তে আর যেতে পারেননি। না, তাহলে যদি যেতে হয় তাহলে আগামী যে নির্বাচন, এই নির্বাচনটাই আসলে বলে দেবে অবশ্যই যে- সবাই হ্যাঁ ভোট দিবেন এবং অবশ্যই তো সংস্কারের পক্ষে যারা ছিল তাদের সাথে সেইখানে আপনারা আপনাদের কথাই বলছেন। আর আমার কথা হচ্ছে যে যেখানে একটা রাজনৈতিক দলকে দোষারোপ না করে, জি আমার কথা হচ্ছে কোনো রাজনৈতিক দলকে দোষারোপ না করে আপনি যেভাবে কাজ করতেছেন, আপনার সাথে আরো সকলে যদি সেভাবে কাজ করে, সেখানে একটা দল কিন্তু বাধাগ্রস্ত হতে পারে না। শুধুমাত্র নির্বাচনকে বিরোধিতার জন্য বিরোধিতা করার কারণে আমরা অনেক সময় অনেক ধরনের কথা বলে থাকি। তো আমরা সেই জায়গা থেকে আসলে সরে আসব। আমরা চাইবো যে আসলে একটা সহনশীল রাজনীতির একটা পরিবেশ তৈরি হোক সারা বাংলাদেশে, যেখানে সকলেই বাংলাদেশকে গড়ার একটা স্বপ্ন দেখবে। আমি আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান জামাত এবং বিএনপির নির্বাচনকে যে চ্যালেঞ্জটা আসলে তারা কিভাবে নিচ্ছে এবং তাদের নির্বাচনকে আপনি কিভাবে নিচ্ছেন? এখন একটা বিষয় হচ্ছে, দেখেন বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল। মানে বাংলাদেশে যদি আমি রাজনৈতিক ইতিহাস দেখি, তাহলে হচ্ছে মানে বিএনপি এখানে সব থেকে সফলতম রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের সবচেয়ে বড় স্টেটসম্যান ছিলেন তিনি। মানে বাংলাদেশে যতটুকু সংস্কার হয়েছে, যতটুকু বাংলাদেশ যতটুকু হচ্ছে একটা ইকোনমিক যতটুকু প্রোগ্রেস হয়েছে, বাংলাদেশের কৃষি ক্ষেত্রে যতটুকু প্রোগ্রেস হয়েছে, এটা পুরোটা হয়েছে হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। এটা অস্বীকার করার মতো আসলে কোনো অপশন নাই। এরপরে আপনার হচ্ছে মরহুম বেগম খালেদা জিয়া, উনি আপসহীন দেশ নেত্রী হিসেবে আমাদের একটা গণতান্ত্রিক রূপান্তর আমরা তার মাধ্যমে দেখেছি। এর পাশাপাশি বাংলাদেশের একটা যদি বলছে মানে প্রগতিশীল চিন্তার যে মহানায়িকা ছিলেন তিনি, আমরা মানে এখন এর পাশে মানে আপনার বিএনপি তো অনেক বড় একটা রাজনৈতিক দল, একটা বৃহত্তর রাজনৈতিক দল। তো কিন্তু 5 আগস্টের পরে আসলে আমরা একটা বিএনপির একটা অন্যরকম একটা চরিত্র দেখেছিলাম। এই চরিত্রটা ছিল আসলে আমাদের কাছে মানে একই সাথে প্রচুর বলা যায় যে আশাহত হওয়ার মতো একটা ব্যাপার, যে যেই বিএনপি যারা গণতন্ত্রের জন্য যাদের হাজারের উপর মানে করুণ নেতাকর্মী শহীদ হয়েছেন, যেই বিএনপি যাদের ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই হাজারের উপর নেতাকর্মী শহীদ হয়েছেন, যেই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেই বিএনপি নেতা ছিলেন মরহুম বেগম খালেদা জিয়া, সেই বিএনপিকে আমরা দেখলাম চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদক ব্যবসার সাথে জড়িত হতে। এটা আসলে আমাদের প্রত্যেকের জন্য কষ্টের। কারণ মানে আমরা তো আসলে গত 16 বছর যদি আমরা বলি, বাংলাদেশের পাশে লাস্ট হোপ ছিল হচ্ছে বিএনপি। সবাই কিন্তু মানে যদি হতো মানে 5 আগস্টের পরে যে 6 আগস্ট ইলেকশন হতো, বিএনপি 290টা উপরে আসন পেত, এটা একদম নিশ্চিত। কিন্তু আমরা এখন যেটা দেখি যে গত 1.5 বছরে তাদের যে পারফরমেন্স, তাদের যে মানুষের প্রতি তাদের যে আচরণ, মানুষকে যেভাবে তারা হচ্ছে, যদি বিএনপির কথা বলেন যে বিএনপি আসলে চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি সকল অপকর্মের যদি মূল মনে করেন বিএনপিকে, আমি এখানে একটু কথা বলতে চাই। আসলে বাংলাদেশে যত চাঁদাবাজির ঘটনা, খুন, হত্যা শুধুমাত্র যে বিএনপি করছে তা না, ইতিমধ্যে কিন্তু প্রমাণিত হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য এটার সাথে কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট। তা আমরা চাইবো যে আসলে প্রত্যেকেই খারাপ জায়গা থেকে সরে আসুক, ঠিক আছে? শুধুমাত্র বিএনপিকে আমরা দোষারোপ করতে পারি না, ঠিক আছে? আমি আমার ব্যক্তিগত চাওয়া বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দেশ গড়ার রাজনীতি,
সেই রাজনীতি বিএনপি ফিরে আসুক। কারণ 5 আগস্টের পর বাংলাদেশে একটা অস্থিতিশীল যে পরিস্থিতি এই অবধি পর্যন্ত এখনো চলছে। আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেই জায়গা থেকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রত্যেক রাজনৈতিক দলের মানুষগুলোকে কাজ করা উচিত। অবশ্যই। তো সেখানে আমরা কতটুকু পার্টিসিপেট করছি এটা হচ্ছে যে দেখার বিষয়। বাংলাদেশে আসলে সংস্কারের রাজনীতি, বাংলাদেশের ইকোনমিক প্রোগ্রেসের রাজনীতি, বাংলাদেশের দেশ গঠনের রাজনীতি আসলে শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। এটা অস্বীকার করার কোনো কিছু নেই। আমাদের প্রত্যাশা থাকবে সেটা হচ্ছে বিএনপি যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাস্তায় চলে, এটা আমাদের একটা চাওয়া। আর এখন যেটা হয়েছে, এখন আমরা যে একটা বিষয় দেখি সেটা হচ্ছে যে মানে বিএনপি আসলে তার যদি বলে বিএনপির পথ হারাইছে। বিএনপি তার মানে বিএনপি তো বাকশালী কোনো দল না। বিএনপি তো বাকশালী কোনো দল না। বিএনপির নেতা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের জনক বাংলাদেশে। গণতান্ত্রিক আচরণ যেটা, সেটা আমরা বিএনপির কাছ থেকে প্রত্যাশা করি। বাংলাদেশের এলিট রাজনীতি যদি বলি, ভদ্রলোকের রাজনীতি শুরু হয়েছে হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। বাংলাদেশে মানে ডানপন্থী বামপন্থী ভিড়ে মধ্যমপন্থী ধারা যে রাজনীতি, সে রাজনীতি শুরু হয়েছে বিএনপির হাত ধরে, অবশ্যই বেগম খালেদা জিয়ার হাত ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক যে রূপান্তর, এই রূপান্তরটা হয়েছে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। আমরা চাই, আমরা সেই বিএনপিকে আমরা দেখতে চাই। আমরা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপিকে আমরা দেখতে চাই। আসলে গতকালকে আমরা দেখতে পেরেছি গোটা বাংলাদেশের মানুষ যে আসলে একজন মাতৃত্ব সুলভ আচরণের একজন প্রধানমন্ত্রী একজন চাঁদাবাজের সাথে মারা যাওয়ার পর গোটা বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের শোক প্রকাশিত হয়েছে। একটা বিষয় হচ্ছে একজন চাঁদাবাজের সাথে আপনি একটা বাকশালী ফ্যাসিস্টের সাথে তার মিল থাকতে পারে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি, সেই রাজনীতি সে একজন চাঁদাবাজ করতে পারে না। সেটাই একজন চাঁদাবাজ করে হচ্ছে ফ্যাসিস্টের রাজনীতি। একজন যে হুমকি দেয়, যে টেন্ডারবাজি করে, এ ফ্যাসিস্টের রাজনীতি করে। এরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি না, এরা বেগম খালেদা জিয়ার রাজনীতি না। ধন্যবাদ জানাবো। এজন্যই আসলে আমাদের দেশের এই যে একটা রাজনৈতিক দলের নেতার প্রতি যে সম্মানবোধ রেখে কথা বলা, এই ট্র্যাডিশনটা কিন্তু আমাদের ভিতরে ছিল না। আমরা চাই যে আসলে আগামীর বাংলাদেশের নেতৃবৃন্দদের ভিতরে এই জিনিসটা তৈরি হোক যে একজন আর একটা দলের প্রতি তাদের সম্মানবোধ, এই যে সম্মান শ্রদ্ধা বোধটা, যেটা সম্মান নিয়ে কথা বলা, এই ট্র্যাডিশনটা আসলে চালু হোক। এতে করে কি হবে যে এই যে একটা মুখোমুখি বা একটা সাংঘর্ষিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে অনেকটা নিশ্চিত হবে। আমরা তো আসলে ইতিহাস অস্বীকার করতে পারবো না। সেটাই আমাদের চাওয়া, সেটাই আমাদের চাওয়া। তো মোল্লা মোহাম্মদ ফারুক এহসান ভাই, আপনার কাছে আমি জানতে চাই যে যেহেতু হচ্ছে যে জামাতের সাথে আপনাদের ইতিমধ্যে একটা জোট হয়ে গেছে, আমরা শুনেছি একটা টক অফ দ্য টাউনে একটা কথা খুব চাউর হয়েছে যে জামাতের এই এক আসনে আপনাকে নমিনেশন দিতে পারে, অর্থাৎ সেই ব্যাপারে আসলে কতটুকু আপনি আশাবাদী? আর সেক্ষেত্রে যদি আপনি মনোনয়ন পাওয়ার পরে আপনি নির্বাচনে সফলতা অর্জন করার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন? আচ্ছা, প্রথমত সেটা হচ্ছে যে এটা টোটালি আমাদের যে জোটে যে লিয়াজু কমিটি যেটা সিদ্ধান্ত নেবে, এটা আমাকে দিক বা অন্য কাউকে যাকেই দিক, আমার কোনো আপত্তি নাই। আমরা যেহেতু একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে আমরা একটা জোটটা করেছি। আমরা যেহেতু আমাদের তো লক্ষ্যহীন কোনো জোট না, এটা তো শুধু ক্ষমতার ভাগাভাগি নিয়ে কোনো জোট না, এটা একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে একটু জোটটা করা হয়েছে। যে এখানে পাক বাংলাদেশের মানুষ সংস্কারের পক্ষে থাকবে, এটা আমার প্রত্যাশা, এবং আলুডাঙ্গার মানুষ, চুয়াডাঙ্গার মানুষ সংস্কারের পক্ষে রায় দেবে বলে আমি প্রত্যাশা করি। আর যদি আমি এখানে আমি পাই, সেক্ষেত্রে আমি যতটুকু উৎসাহ নিয়ে কাজ করব। এখানে যদি আমার জোট থেকে অন্য কেউ পায়, আমি ততটুকু উৎসাহ নিয়ে কাজ করব, কারণ এখানে আসলে লক্ষ্যটা গুরুত্বপূর্ণ, ব্যক্তি নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি তো আলুডাঙ্গার সন্তান, আমি আলুডাঙ্গাতেই দীর্ঘদিন আমার জীবন কাটাইছি। আলুডাঙ্গার কাছে আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আলুডাঙ্গার মানুষের সবচেয়ে বড় সমস্যা কর্মসংস্থানের সমস্যা। মানে এই সবাই রাস্তাঘাট উন্নয়ন এগুলো কথা বলবে, আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। যদি আমি নির্বাচিত, আমি এখানকার যারা মানে যদি মনোনয়ন পান, তাহলে এই ভোটে জেতার ক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষের কাছে যে তাদের কথাগুলো শুনবো। আচ্ছা, এই যে এই সময়টুকু আছে, এই সময়টুকু আমি প্রত্যেকটা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করবো। প্রত্যেকটা চায়ের দোকানে যাবো, প্রত্যেকটা মসজিদ যাবো, প্রত্যেকটা মন্দিরে যাবো, এবং প্রত্যেকটা মানুষের কাছে যাবো, যারা তাদের কথাগুলো শুনবো। আমার যে কথাগুলো, সেই কথাগুলো আমি বলার চেষ্টা করবো। আর যদি হচ্ছে যে জামাতের একই কাজ আমি করবো, এবং আমি মানে প্রত্যেকটা মানুষের কাছে যে তখন আমি দাঁড়িয়ে বলার জন্য ভোট যাবো।
অনেকে তো এই ধরনের কথা বলেন, আবার দেখা যায় যে সরেও আসে। না, না। তো সেক্ষেত্রে কি আপনার কমিটমেন্ট আমার কমিটমেন্ট হচ্ছে খুবই সিম্পল। জি, সেটা জি। হচ্ছে আমাদের যে জোট, এই জোট একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে করা জোট। জি, জি। এই জোটে ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধির জন্য এই জোট করা হয়নি। এই জোট করা হয়েছে হচ্ছে যেন একটা সংস্কারের পক্ষে শক্তি সংসদে যেতে পারে। চুয়াডাঙ্গার এক আসনে আপনি জানেন যে ধানের শীষের প্রতীকে যিনি মনোনয়ন পেয়েছেন, জি। তিনি এমপি পদপ্রার্থী শরীফুজ্জামান শরীফ, আপনার দৃষ্টিতে ওনাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আর ওনার সাথে আমার খুব বেশি দেখা সাক্ষাৎ হয়নি। উনি মানে আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। উনি যখন হয়তো চরম দুঃসময় চলে, আমি ফ্যাসিবাদে যখন চরম দুঃসময়, তখন উনি চুয়াডাঙ্গা মানুষকে নেতৃত্ব দিয়েছেন, চুয়াডাঙ্গা বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। এই জন্য আমার প্রতি আমার একটা শ্রদ্ধা আছে, কারণ সেই চরম মুহূর্তগুলোতে উনি অত্যন্ত মানে যে সময় আসলে কেউ মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পাচ্ছে না, সেই সময় উনি প্রচন্ড সাহসী ভূমিকা রেখেছেন। আমার ওনার প্রতি অনেক শ্রদ্ধা আছে এই জন্য। অনেকবার উনি জেল খেটেছেন। হ্যাঁ, ওনার জন্য আমার অনেক শ্রদ্ধা আছে। এখন একটা বিষয় হচ্ছে, আমাদের তো এটা একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে কত মানে মানুষকে সার্ভ করতে পারি এবং কিভাবে আমরা আসলে বাংলাদেশটাকে করতে পারি, এটা একটা রাজনৈতিক বলা যায় যে প্রতিদ্বন্দ্বিতা। কারণ অবশ্যই। আসলে আমরা সত্যতার রাজনীতি, যেটা অনেকাংশে দেখা যায় যে করতে চায় অনেকে, আমরা এটা করতে চাই না। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে আমাদের আসলে রাজনৈতিক শত্রুতার যে সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। আমাদের উচিত সেটা হচ্ছে যে আমরা আসলে পরস্পর প্রতিযোগিতা করা, কিভাবে আমরা আসলে মানুষকে সার্ভ করতে পারি। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন জনতার জিজ্ঞাসা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। লায়লা কনভেনশন নিবেদিত জনতার জিজ্ঞাসার আজ অনুষ্ঠানে আমরা আমাদের অতিথিকে অনেক প্রশ্নই করেছি এবং অনেক প্রশ্নের উত্তরও উনি দিয়েছেন। আমি শেষ প্রশ্নটা আপনার কাছে জানতে চাই এবং অনুষ্ঠানের ইতি টানবো। সেটা হলো, যেহেতু আপনি একজন এমপি মনোনয়ন পদপ্রার্থী, সেক্ষেত্রে এই চুয়াডাঙ্গার এক আসনের জনসাধারণের প্রতি আপনার কি মেসেজ থাকবে? ধন্যবাদ। আমার চাওয়া থাকবে আগামী ইলেকশনে আপনারা অবশ্যই যারা সংস্কার, বিচার এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কমিটেড, সেই শক্তি থেকে আপনারা বিজয় করবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখছিলেন এসএফ টিভির নিয়মিত আয়োজন জনতার জিজ্ঞাসা। জনতার জিজ্ঞাসা আমরা করেছি, আমাদের অতিথি আজকে প্রশ্নের উত্তর দিয়েছেন। যেহেতু সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে সকলের কন্ট্রিবিউশন প্রয়োজন, প্রত্যেক রাজনৈতিক দলের সদিচ্ছা প্রয়োজন। আমরা সেই জায়গায় থেকেই সকলের জায়গা থেকে শুদ্ধ ধারা রাজনীতি করব এবং আগামীর যে 12ই ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসছে, এই নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু সুন্দর পরিবেশকে রক্ষা করার জন্য প্রত্যেক জনগণ প্রত্যেকের জায়গা থেকে তার ভূমিকা রাখবে, এই প্রত্যয় শেষ করছে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।